সেপ্টেম্বর এই হ্যাকার দ্য মাফিয়া কিং একটা ওয়েবসাইট হ্যাক করেছিল। সেই ওয়েবসাইটটা হলো আমাদের পার্শ্ববর্তী দেশের ব্যাংক। ওই ব্যাংকের সকল কিছু তার নিয়ন্ত্রণে নিয়েছিল প্রায় 7 দিন। তবে এই 7 দিন কোনো একটা টাকাও ওখান থেকে সরে যায়নি। 7 দিন পর নিজে নিজেই হ্যাকার দ্য মাফিয়া কিং তাদেরকে ফিরিয়ে দিয়েছিল। এবারও কি তাই হবে? আমরা সেটাই দেখব। তবে সাধারণ মানুষ এটা নিয়ে বিশ্বাস করছে যে হ্যাকার দ্য মাফিয়া কিং ওই ওয়েবসাইট তার নিজের কাজের জন্য ব্যবহার করবে, কোনো তথ্য পাচার করবে না, এটাই আশা করা যাচ্ছে। তবে কে এই হ্যাকার দ্য মাফিয়া কিং, কি চায় সে? আসলে এ ব্যাপারে কি সেনাবাহিনীর প্রধান কর্নেল সাইফুদ্দিন কিছু বলতে পারবেন? চলুন জানা যাক। একথা বলার পরেই সাংবাদিক সাদিয়া সাইফুদ্দিন, যিনি সেনাবাহিনী কর্নেল, তার কাছে প্রশ্ন করলেন। অনেক সাংবাদিক তাকে ঘিরে ধরে আছে। আর তখন কর্নেল সাইফুদ্দিন তখন ওদেরকে বলতে লাগলো, এখন পর্যন্ত আমরা হ্যাকারের সঙ্গে কোনো কথা বা যোগাযোগ করতে পারিনি। সে নিজে থেকেই আমাদের সঙ্গে যোগাযোগ করবে, তারপর আমরা জানতে পারবো ও আসলে কি চায়। যদি মুক্তিপণ দাবি করে তাহলে তো আমাদের দেয়া লাগবে, এটা 100% শিওর। আপনাদেরকে শুধু শুধু মিথ্যা বলে কোনো লাভ নেই। আমরা চেষ্টা করছি, এখন বাকিটা সময় আসলেই দেখা যাবে। আপনারা এখন বিরক্ত না করে আমাদেরকে আমাদের কাজ করতে দিন, আর আপডেট পেলে আমরা নিজেরাই আপনাদেরকে জানাবো। সাইফুদ্দিনের কথাগুলো শুনে নিউজ সাংবাদিকরা আবারও তাদের কাজে ব্যস্ত হয়ে পড়ল। আর এদিকে আকাশ মেয়েটার দিকে এক পলক দৃষ্টিতে তাকিয়েছিল। বুঝতে পারছে না কিভাবে যে সময় চলে যাচ্ছে। আর এদিকে হঠাৎ করেই রুমের মধ্যে তাড়াহুড়ো করে কেউ যেন প্রবেশ করলো। আর তখন আকাশের ধ্যান ভাঙলো। আকাশ টিভিটা বন্ধ করে তখন ওই ছেলেটার দিকে মনোযোগ দেয়। তখন আকাশকে ওই ছেলেটা বলতে থাকে, বস, আমরা সকল কিছু কমপ্লিট করে ফেলেছি, এবার আপনার শুধু যাওয়ার পালা। ওই সেনাবাহিনীর মেজরকে আমরা তুলে এনেছি। এখানে আমরা মোট 7 জনকে তুলে এনেছি, আর এই 7 জন একটা গ্রুপ হয়ে সকল কিছু করে থাকে। তামিমের কথায় আকাশ কিছুটা নিশ্চিন্ত হয়ে কম্পিউটার বন্ধ করে তখন রুম থেকে বের হলো। রুম থেকে বের হওয়ার পরে অন্য একটি টর্চার রুমে প্রবেশ করলো। এটা হলো আকাশের নিজস্ব রুম। এই রুমে তেমন কেউ প্রবেশ করতে পারে না, তবে বিশ্বাসযোগ্য মানুষ ছাড়া যেগুলো তার কাছের মানুষ তারাই শুধুমাত্র এই রুমে প্রবেশ করতে পারেন। আর এই রুমের ব্যাপারে মানুষ তো দূরের কথা, একটা পোকা পর্যন্ত জানে না। আকাশ টর্চার রুমে প্রবেশ করার পরে দেখতে পারল 7 জন মেজরকে ইচ্ছে মতো পিটিয়ে পা উপরে তুলে ঝুলিয়ে রেখেছে তার লোকজন। আর তখন আকাশ বলল তাদেরকে নামানোর জন্য। নামানোর পরে তখন আকাশ ওদের সামনে চেয়ার পেতে বসলো। আর ওরাও সবাই চেয়ারে বসে আছে। আকাশ তখন ওদেরকে প্রশ্ন করতে লাগলো, তোদেরকে কেন তুলে এনেছি, কি কারণে তুলে এনেছি, এগুলো এখন মনে হয় না তোদের জিজ্ঞেস করার প্রয়োজন আছে। তোরা নিজেরাও জানিস তোরা এখানে কেন এসেছিস, বা আমার লোকেরা তোদেরকে কি কারণে কিডন্যাপ করেছে। আমরা ওই ওয়েবসাইটের ব্যাপারে কোনো কিছু জানি না। আর ওয়েবসাইটে একমাত্র তুহিন প্রবেশ করতে পারে। তুহিনকে ছাড়া আর কেউ ওই ডার্ক ওয়েবে প্রবেশ করতে পারে না। আমি মিথ্যা বলা একদমই পছন্দ করি না, এটা তুই ভালো করেই জানিস। আর তুই আমাকে বেশি কথা বলাচ্ছিস কিন্তু। আমি কিন্তু বেশি কথা বলা একদম পছন্দ করি না। সত্যি সত্যি বলে দে, তোদেরকে ছেড়ে দেব আমি, কারণ তোদেরকে আটকে রাখলে আমার কোনো লাভ হবে না। ভাই বিশ্বাস করেন, এটা আমরা কোনোভাবে জানি না। আমাদেরকে তুহিন টাকা দেয়, আমরা সেই অনুযায়ী সকল কিছু তাদেরকে তথ্য দিয়ে থাকি। তুহিন এই তথ্যগুলো নিয়ে কি করে না করে এগুলো আমরা জানি না। ঠিক আছে, কিরে মেজর রকি, তুই বল, তুই তো তুহিনের একদম কাছের লোক, হ্যাঁ? আর তোর এত কম সময়ে এত বড় র্যাঙ্ক কি করে আসলো, এটা বলবি আগে, তারপরে বলবি তুহিনের ব্যাপারটা। ভাই আমাদেরকে ক্ষমা করে দিন। আমরা জানি আমরা দেশের সঙ্গে বেইমানি করেছি, তবে বিশ্বাস করেন আমরা এসছে বেশি আর কোনো কিছুই জানি না। আমাদেরকে তুহিনে মোটা অঙ্কের টাকা দিত, আর আমরা সেই অনুযায়ী সেনাবাহিনীর যত তথ্য ছিল সব কিছু একটু একটু করে পাচার করতাম ওর কাছে, কিন্তু এগুলো নিয়ে কি করছে সেটা আমরা জানি না।
এই কথাগুলো শোনার পরে আকাশ আর কোনো কথাই বলল না। আকাশ চুপচাপ রুম থেকে বের হয়ে গেল। আকাশ রুম থেকে বের হয়ে যাওয়ার পরেই এদিকে তামিম অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ আকাশ কোনো কিছু না করেই বের হয়ে যাচ্ছে, এর মধ্যে তো কোনো না কোনো একটা কারণ আছে। আর ওদিকে তুহিন সে অন্য মাফিয়ার সঙ্গে কথা বলছে, যার হয়ে সে কাজ করে থাকে। আলী হাসান তুহিনকে দিয়ে পুরো বাংলাদেশকে নিয়ন্ত্রণ করছে। এদিকে আকাশ বের হয়ে সোজা থানায় চলে আসলো, তার বিএমডাব্লিউ দিয়ে চলে আসলো। আর থানার ওসি আকাশকে দেখে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে আছে। আকাশ ওসির ইউনিফর্মের মধ্যে হাতে চেপে ধরলো। আকাশ রাগী কণ্ঠে ওসিকে বলতে লাগলো, শালা, তুই কি মনে করেছিস আমি কোনো কিছু জানতে পারবো না? তুহিনকে আমি এখন কোথায় পাবো সত্যি করে বল। আকাশ, তুমি কিন্তু এভাবে একজন দায়িত্বরত অফিসারের গায়ে হাত দিতে পারো না। আমি কি করব ভাবতেও পারবে না তুমি। হে শালা, তোর কি মনে হয় আমি বাজারে মাছ বিক্রি করি? হ্যাঁ, অনেক দিন নিজের উপর কন্ট্রোল রেখেছিলাম, কিন্তু আজ আর রাখতে পারলাম না। আজকে তোকে এমন শিক্ষা দেব যেটা দেখে সকলে ভয় পাবে। আকাশ ওসিকে নিয়ে গাড়িতে উঠে পড়ল। আর থানার সকলে ভয়ে চুপসে যাচ্ছে। কেউ আকাশের উপর কথা বলার সাহস পাচ্ছে না। সবাই আকাশের ব্যাপারে খুব ভালো করেই জানে। আকাশ গাড়িতে করে তার গোডাউনে নিয়ে আসলো ওসিকে। আর এদিকে সাংবাদিকরা নিউজ করছে থানায় এসে হামলা চালিয়ে ওসি মারুফ হাসানকে তুলে নিয়ে গিয়েছে মাফিয়া কিং আকাশ চৌধুরী। আকাশ ওসি মারুফ হাসানকে তার গোডাউনে নিয়ে আসলো। আকাশ তার গোডাউনে নিয়ে আসার পরে তখন তাকে চেয়ারের সঙ্গে বেঁধে ফেললো। আর বেঁধে ফেলার পরে ওসি তখন আকাশকে বলতে লাগলো, তুই কিন্তু অনেক বেশি ভুল করছিস আমাকে এখানে এনে। তুই আমার ক্ষমতা সম্পর্কে কোনো কিছুই জানিস না। আমি যদি একটা ফোন করি তাহলে তোকে কি করবে সেটা তুই নিজেও ভাবতে পারবি না। তুহিন তোকে ছেড়ে দেবে না। আমি তো তোর মুখ থেকে এটাই শুনতে চেয়েছিলাম। তামিম, তোর তো মনে হয় ভিডিও করা হয়ে গেছে। হ্যাঁ, এবার তুই এখান থেকে যা, এটাকে আমি খুব ভালো করেই দেখছি। তামিমকে চলে যাওয়ার কথা বলল আকাশ। আর তামিম সঙ্গে সঙ্গে সেই রুম থেকে বেরিয়ে গেল। তামিম বেরিয়ে যাওয়ার পরে তখন আকাশ তার একটা বক্স নিয়ে একটা চেয়ার নিয়ে ওসি সাহেবের সামনে বসে পড়ল। আর ওসি সাহেব এগুলো দেখার পরে অবাক হয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। সে আকাশকে কী বা বলবে সেটাই সে ভেবে পাচ্ছে না, কারণ আকাশের কাছে এখন কোনো কিছু বলেও তেমন একটা কোনো লাভ হবে না, এটাই মনে হচ্ছে ওসি মারুফ হাসান। এদিকে আকাশ তার বক্স থেকে কাটিং প্লাস নেওয়ার পরে হাতের আঙ্গুলটা কেটে ফেলল ওসি সাহেবের। ওসির আঙ্গুল কেটে ফেলার পরে ওসি চিৎকার দিয়ে নিজেকে বাঁচাতে চাইছে, কিন্তু সেটা কোনো কিছুতেই হবে না, কারণ এখানে ওসিকে বাঁচানোর জন্য কেউ আসবে না। আর এদিকে আকাশ তখন একটা বস্তার মধ্যে ওসি সাহেবকে ভরে ফেললো। আর বস্তার মধ্যে ভরে ইচ্ছে মতো পেটাতে শুরু করলো ওসি সাহেবকে। এদিকে ওসি মারুফ হাসান সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত মারা গেল। আর এদিকে তুহিন সাংবাদিকের নিউজ করাতে অলরেডি জেনে গেছে যে ওসিকে মেরে ফেলা হয়েছে। আর এদিকে তুহিন তখন তাড়াতাড়ি করে তার ডান হাত সাদ্দামকে কল দিল। আর সাদ্দামকে কল দেওয়ার পরপরই সাদ্দাম কলটা রিসিভ করলো। আর সাদ্দাম কলটা রিসিভ করার পরে তখন তুহিনকে বলতে লাগলো, বস, আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না কিভাবে কি হয়ে গেল। থানা থেকে আকাশ কিভাবে ওসিকে নিয়ে গেল? আমি তো থানায় ছিলাম না, সেই জন্যই কোনো কিছু জানি না। যারা ছিল তাদেরকে জিজ্ঞাসা করলাম, ওরা ভয়ে চুপ হয়ে গিয়েছিল, তাই কোনো কিছু করতে পারিনি। আমি এগুলো শুনতে চাই না। এটা যদি বস একবার জানতে পারে যে ওসি মারুফ মারা গেছে, তাহলে কি হবে সেটা ভেবে দেখেছিস? আর ওই মেজরগুলোকেও কেউ খুঁজে পাওয়া যাচ্ছে না। তোরা কি করছিস আমি কোনো কিছুই বুঝতে পারছি না। ওদেরকেও হয়তো মেরে কোনো একটা জায়গায় ফেলে রাখবে আকাশ। এভাবে চলতে থাকলে তো আমার ব্যবসা পুরো লাঠে উঠে যাবে। তখন কি করব? বস, আপনি কোনো চিন্তা করবেন না, আমি দেখছি কি করা যায়। আর ওই মেজরগুলোকে আমি খুব তাড়াতাড়ি খুঁজে বের করব। আপনি আমার উপর বিশ্বাস রাখেন। আপনি আমাকে মাত্র 24 ঘন্টা সময় দেন। এই 24 ঘন্টার মধ্যে আমি আপনাকে ফলাফল জানিয়ে দেব। এখন রাখছি ভাই। তাড়াতাড়ি কর, আমি যেন 24 ঘন্টার আগেই তোর কাছ থেকে ভালো কিছুর খবর পাই আমি। আর একজনকেও আমি হারাতে চাই না আমার পাশ থেকে। আর তুই নিজেও একটু সাবধানে থাকিস। এখন মনে হয় তুই টার্গেটে আছিস আকাশের, কথাটা মাথায় রাখবি।
সাদ্দামের কাছ থেকে তুহিন কল কেটে দিল, আর কল কেটে দিয়ে সে তার নিজের কাজ করতে লাগলো। কালকে একটা ভার্সিটিতে তার অনেক বড় অনুষ্ঠানের দাওয়াত রয়েছে, সেখানে প্রধান অতিথি হয়ে যাবে। ভার্সিটিতে নবীনবরণের অনুষ্ঠান হতে চলেছে, আর এটা আকাশ জানতে পেরেছে। আকাশ সে ভেবে নিল তাকে ভার্সিটিতে ভর্তি হতে হবে, যেহেতু তুহিনের মতো লোক সে ভার্সিটিতে প্রধান অতিথি হয়ে আসবে। আর তার একটা অনেক বড় পরিচয় আছে, সে একজন নামকরা সায়েন্টিস্ট। আর ওর মোটর সাইন্টিস্ট যদি ভার্সিটিতে যায় তাহলে কেউ না কেউ হয়তো ভার্সিটিতে তাকে সাহায্য করছেন। আর এমনকি আকাশের কাছে এই ভার্সিটির ব্যাপারে আরো অনেক আগেই খবর এসেছিল। এই ভার্সিটিতে লাখ লাখ টাকার ইয়াবা এবং ড্রাগসের ডিল হয়ে থাকে। আকাশও একটা সুযোগ পেয়ে গেল। আকাশ ভেবে নিল কালকেই নবীনবরণ অনুষ্ঠানে এসে যাবে ছাত্র হয়ে, আর এজন্য যেটা করার দরকার সেটাই করলো। অ্যাডমিশন নিয়ে কালকের জন্য প্রস্তুতি নিয়ে নিল। আর এদিকে আকাশ তামিমকে নিয়ে মার্কেটে চলে আসলো। আর মার্কেটে আসার পরে নিম্ন মধ্যবিত্তদের কাপড় কিনে নিল, আর কিছু ছদ্মবেশ ধারণ করার জন্য যেগুলো প্রয়োজন সেগুলো। আর এগুলো কিনে যখনই বের হতে যাবে তখনই হঠাৎ করেই কারো সঙ্গে যেন ধাক্কা লাগলো আকাশের। আকাশের বড় মেজাজ খারাপ হয়ে গেল। আকাশ না দেখেই থাপ্পড়টা দিয়ে দিল। আর এদিকে থাপ্পড়টা লাগলো একটা মেয়ের গালে। মেয়েটা যদিও বোরখা পরা ছিল, তাই তার মুখটা দেখা যাচ্ছিল না, হিজাবে মুখটা দেখা যাচ্ছিল না। আর তখন মেয়েটা রাগী কণ্ঠস্বরের বলতে লাগলো, এই যে মিস্টার, আপনি আমাকে কেন শুধু শুধু থাপ্পড় মারলেন? আরে ধাক্কাটা তো দিয়েছে ওই লোকটা, আপনি আমাকে কেন থাপ্পড় মারলেন? আপনার কি চোখ নেই? আপনি কি চোখ হাতে নিয়ে ঘোরেন নাকি? দেখতে পান না? কানা নাকি আপনি? আকাশও মেয়েটার কথা শুনে কিছুটা ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। আকাশও আর কোনো কিছু না বলে সেখান থেকে চলে আসলো। তবে মেয়েটার চোখ দুটোর প্রেমে পড়ে গেছে আকাশ। মেয়েটার মায়াবী চোখ জোড়া একদম হরিণের মতো টানা টানা চোখ, যেটা আকাশের অনেক বেশি ভালো লাগছে। এই চোখগুলোর মায়া কোনো কিছুতেই কাটাতে পারছে না। আর এদিকে তামিম গাড়ি চালাচ্ছে, আর আকাশের দিকে তাকিয়ে মাঝে মাঝে মুচকি হাসি দিচ্ছে। আর তখন আকাশ বলতে লাগলো, এমন দুইটা টানা টানা চোখ আমি আমার লাইফে কখনো দেখিনি। এই চোখ জোড়া যে আমার মনে গেঁথে গিয়েছে। তামিম, মেয়েটার ব্যাপারে খোঁজ নে। মেয়েটাকে কি, তার পরিচয়? বস, আপনি কোনো চিন্তা করবেন না, আমি মেয়েটার ব্যাপারে খোঁজ নিয়েছি, আর এটাই হয়তোবা আমাদের ভবিষ্যৎ ভাবি হতে চলেছে। সমস্যা নেই ভাই, এবার তো আপনার কোনো কিছু একটা হলো, কোনো না কোনো মেয়েকে তো পছন্দ হলো। কবে থেকে বললাম আপনি বিয়ে করেন বিয়ে করেন, কিন্তু আপনি তো সেটা কোনোভাবেই করছেন না। আকাশ এবং তামিম দুজনেই কথা বলতে বলতে তারা বাসায় চলে আসলো। আর আকাশ পরদিন সকালবেলা ভার্সিটির জন্য রেডি হয়ে নিল। তবে সেটা ছদ্মবেশে ক্ষেত হয়ে সে ভার্সিটিতে হেঁটে যাচ্ছে। রাস্তার মধ্যে যত লোকজন ছিল সকলেই তার দিকে তাকিয়ে আছে, কারণ এই ভার্সিটিতে সবাই বড় লোকের ছেলে পেলে পড়াশোনা করে। এখানে হয়তো আকাশের মতো ছেলেদের কোনো স্থান নেই, কারণ এই এলাকাটাও ভিআইপি। এখানে সব বিজনেসম্যানরা থাকেন, আর ওদের ছেলে মেয়েরাই এই ভার্সিটিতে পড়াশোনা করে। আর আকাশ সেই ভার্সিটিতেই যাচ্ছে। আকাশ ভার্সিটিতে হেঁটে চলে আসলো। আর ভার্সিটিতে আসার পরে যখনই গেট দিয়ে প্রবেশ করতে যাবে তখনই দারোয়ান চাচা তাকে দাঁড় করিয়ে বলতে লাগলো, এই ছেলে, তুমি ভিতরে গিয়ে কি করবে? তোমাকে তো এর আগে কখনো দেখিনি। যাও, এখান থেকে যাও। এখানে তোমার মতো ছেলের কোনো জায়গা নেই, বুঝতে পারছো? আপনি দারোয়ান হয়ে আমাকে আটকানোর সাহস কিভাবে পান? হ্যাঁ, আমি তো এই ভার্সিটির ছাত্র, নতুন অ্যাডমিশন নিয়েছি। এই দেখুন আমার কাগজপত্র। কারো পোশাক দেখে এসব বিচার করবেন না, বুঝতে পারছেন? আকাশ কথাগুলো বলতো না, কিন্তু কেমন যেন কথাগুলো তার মুখ দিয়ে এমনিতেই বের হয়ে গেছে। তারপর কাগজগুলো দেখে দারোয়ান আর কোনো কথা বলল না, আকাশকে ভিতরে প্রবেশ করতে দিল। আকাশ ভিতরে প্রবেশ করতেই দেখতে পারল সবাই তাদের বন্ধু বান্ধব নিয়ে আড্ডায় মেতে আছেন। আর এদিকে কাউকে কোনো কিছু না বলে, কোনো দিকে না তাকিয়ে সে সোজা ক্লাসরুমের দিকে যেতে শুরু করলো, কারণ তার ক্লাসরুমে খুবই যাওয়া প্রয়োজন। আর হঠাৎ করেই কেউ যেন পেছন দিক থেকে এসে আকাশকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল। আকাশের সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে গেল। আকাশ মাটিতে পড়ে যাওয়ার পরে তার গায়ে অনেক ময়লা লেগেছে।
আর আকাশ মাটি থেকে উঠে তখন সামনের দিকে তাকিয়ে দেখতে পারল একটা মেয়ে তাকে ধাক্কা দিয়েছে। মেয়েটা শর্ট ড্রেস পরে এসেছে, দেখতে অনেক সুন্দরী, তবে যেসব ড্রেস পরেছে সেটার জন্য তাকে খুবই বাজে দেখাচ্ছে। আকাশ কোনো কিছু না বলে চলে যাচ্ছিল, আর এটা রিয়ার কাছে খুবই খারাপ লাগলো। তখন রিয়ার মনে হচ্ছিল তাকে কেউ অপমান করে চলে যাচ্ছে, আর তখনই রিয়ার মাথা গরম হয়ে গেল। রিয়া তখন আর কোনো কিছু না ভেবে আকাশকে একটা থাপ্পড় মারলো, আর আকাশ থাপ্পড় খেয়ে আবারও পেছন ফিরে তাকালো, আর মাথার মধ্যে থাপ্পড় দেওয়াতে আকাশ বেশ ব্যথা পেল। আর তখন মাথায় হাত দিয়ে মেয়েটার দিকে তাকিয়ে আছে আকাশ। আর তখন রিয়া আকাশকে তার রাগী কণ্ঠস্বরে বলতে লাগলো, তোর সাহস তো কম না যে তুই আমার কথা ছাড়া এখান থেকে চলে যাচ্ছিস? তুই আমার সম্পর্কে জানিস আমি কে? এই ভার্সিটিতে আমার কথা ছাড়া কেউ এক পা আগাতে পারে না, আর তুই আমাকে কোনো কিছু না বলেই, অনুমতি না নিয়েই চলে যাচ্ছিস? তোর সাহস দেখে আমি অবাক হয়ে গেলাম। আসলে আপু, আমি তো ভার্সিটিতে নতুন এসেছি, তার জন্য আপনাকে সঠিকভাবে চিনতে পারিনি। এরপর থেকে আপনাকে সম্মান দিয়ে চলাফেরা করব। এবার আমি আসি। তোরা তো ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছিস, আজকে তো তোদের নবীনবরণ। আজকে তোদেরকে কি করে ছেড়ে দেই? আজকে তো তোদের সবার খবর আছে। এই, কে আছিস? এটাকে আমার সঙ্গে করে নিয়ে আয়। এখানে সকলেই আছে, সকলের সামনে তো র্যাগিং করা যাবে না। রিয়ার মুখ থেকে এই কথা শোনার পরেই দুইটা ছেলে আকাশের হাত ধরে একটা নিরিবিলি জায়গায় নিয়ে আসলো। জায়গাটা হলো ভার্সিটির পুকুর পাড়। এই ভার্সিটির পুকুর পাড়ের জায়গাটা হলো রিয়ার আড্ডাখানা। এখানে রিয়া তার বন্ধু বান্ধব নিয়ে আড্ডায় মেতে থাকে। আর আকাশকে নিয়ে আসার পরে তখন রিয়া বলতে লাগলো, কি রে, তোর মতো খ্যাত ভার্সিটিতে চান্স পেল কিভাবে? আমার তো আসলেই মাথায় আসছে না, তোর মতো এমন টাইপের ছেলেরা এই ভার্সিটিতে কেন যে আসে? কি করতে এসেছিস এই ভার্সিটিতে? ভিক্ষা করতে? হ্যাঁ আপু, আপনি এসব কি বলছেন? আমি তো ভার্সিটিতে এসেছি পড়াশোনা করার জন্য। হ্যাঁ, এটা অনেক ডিমান্ডেবল একটা ভার্সিটি, তাই বলে আমরা গরিবরা পড়তে পারবো না এমন তো কোনো কোথাও লেখা নেই, তাই না? আমার অনেক স্বপ্ন ছিল এই ভার্সিটিতে ভর্তি হওয়ার, আর আজকেই সেই স্বপ্নটা পূরণ হলো। তুই জানিস তুই কার সামনে দাঁড়িয়ে আছিস আর আমার মুখের উপরে কথা বলছিস কি করে? আমি হলাম এই ভার্সিটির সভাপতি তুহিন খান, ওরফে নাম্বার 1 সায়েন্টিস্ট। তুহিনের একমাত্র ছোট বোন, আর তুই সেই কিনা আমার সঙ্গে এই সব কথা বলছিস, আমার মুখে মুখে তর্ক করছিস। আপু, আমি তো বললাম আমি আসলেই আপনাকে চিনতে পারিনি। যদি চিনতে পারতাম তাহলে কখনোই আমি এরকম বেয়াদবি করতাম না। আর এখন তো আমি আপনার সঙ্গে কোনো বেয়াদবি করছি না। আপনি প্রশ্ন করছেন, আমি সেগুলোর উত্তর দিচ্ছি। এটা কি আমার অন্যায় হয়ে গেল আপনার সঙ্গে? হ্যাঁ, এটা আমার কাছে অন্যায় হয়ে গেল। তুই আমার ওপর কোনো কথা বলতে পারবি না। আমি শুধু কথা বলবো আর তুই শুধু শুনবি। আর যদি একটা কথা বলিস তাহলে মেরে গাল লাল করে দেব। এই কথা বলার পরেই রিয়া তখনই আকাশকে একটা পেটের মধ্যে লাথি মারলো। আর আকাশকে পেটে একটু সমস্যা, তার জন্য অনেক ব্যথা করতে লাগলো। আর এদিকে রিয়া এবং তার সকল বন্ধু বান্ধব মিলে হাসতে শুরু করলো। আর ওরা হাসতে হাসতে এমন অবস্থায় আছে মনে হয় একটু হলেই মাটিতে গড়াগড়ি খাবে। এদিকে আকাশ সবকিছু চুপচাপ সহ্য করছে। আকাশ মনে মনে ভাবছে তার মতো যারা সত্যিকারের খেত বা গরিব ছেলেরা আছে তাদের আরো কত না কষ্ট সহ্য করতে হয়। আর কিছুক্ষণ পরেই তুহিনের গাড়িটা চলে আসলো। আর তুহিনের সঙ্গে পুলিশ প্রোটেকশন এসেছে অনেক। আর রিয়া তখন ওদিকেই তার বন্ধু বান্ধব নিয়ে চলে গেল। আর এদিকে আকাশ সুযোগ মতো ক্লাসরুমে চলে আসলো। আর প্রতিটা ক্লাসরুমে এসে আলাদা করে সিসি ক্যামেরা লাগিয়ে দিল। আর বেশ কয়েকটা ভালো জায়গায় এসে ক্যামেরা লাগালো। আকাশ তার নিজের কাজগুলো করার পরে তখন সে নবীনবরণ অনুষ্ঠানে চলে আসলো। নবীনবরণ অনুষ্ঠানে চলে আসার পরে দেখতে পারলো তুহিনকে অনেক বড় একটা আসরে বসতে
বসতে দেওয়া হয়েছে। আর এদিকে একে একে সব স্যারেরা বক্তব্য দিয়ে চলে যাচ্ছেন। আর তখনই হঠাৎ করে আকাশের একটা চেয়ারে বসা মেয়ের উপর চোখ আটকে গেল, বিশেষ করে মেয়েটার চোখের উপর। মেয়েটা আজকেও হিজাব পরেছে, আর ওর চোখ দুইটা দেখে আকাশের চিনতে আর কোনো ভুল হলো না যে এটাই সেই মেয়ে। আর আকাশ তখন মেয়েটার কাছাকাছি গিয়ে বসলো। মেয়েটার সাথে মেয়েটার একটা বান্ধবী আছে। আর তখন মেয়েটা তাকে দেখার পরে অবাক হয়ে তাকিয়ে রইল, কারণ মেয়েটা কখনো ভাবতে পারেনি এভাবে ছেলেটার সঙ্গে দেখা হয়ে যাবে। আর তখন আকাশ নিচু থেকেই বলতে লাগলো, সরি, আসলে কালকে আমি বুঝতে পারিনি, আর আমি ভাবতে পারিনি যে আপনাকে আমি এত তাড়াতাড়ি এখানে দেখা পেয়ে যাব। ভেবেছিলাম আপনাকে খুঁজে বের করতে হবে, কিন্তু দেখুন, আপনাকে খুঁজে বের করতে হয়নি। আল্লাহ তাআলা আমাদেরকে মিলিয়ে দিয়েছেন। দেখুন, আমি আপনার সঙ্গে এখন কথা বলতে রাজি নই। অনুষ্ঠানে মনোযোগ দিন। এখানে আমার সঙ্গে কথা বলতে কেন এসেছেন? আর আপনার সঙ্গে দেখা করার আমার মোটেও কোনো ইচ্ছা ছিল না। আর দুর্ভাগ্য যে আপনার সঙ্গে আমার দেখা হয়েছে আবারও। এরকমটা কেন বলছেন? আমরা তো একই সাথে পড়ি, তাই না? তার জন্য আমরা তুমি বা তুই করেই বলতে পারি। দুইটা কেমন যেন হয়ে যায়। তাহলে আমরা আজকে থেকে তুমি করেই বলবো, প্লিজ। এই যে, হ্যালো মিস্টার, আপনি জানেন আমি কে? আমার সম্পর্কে কোনো কিছু না জেনেই আমার সঙ্গে বন্ধুত্ব করতে এসেছেন। আর আমি ছেলেদের সঙ্গে কোনো বন্ধুত্ব করি না, কথাও বলি না। আপনি কি এখান থেকে যাবেন নাকি আমি আমার বাবাকে ডাকবো? এভাবে নিজেদের মধ্যে আপনার বাবাকে কেন আনবেন? আমাদের ব্যাপারটা না হয় আমরাই ডিসাইড করি, ঠিক আছে? আমি যেহেতু কালকে অন্যায় করেছি, সো সেই অন্যায় তো কোনো কিছু দিয়ে শোধ করতে হয়, তাই না? আপনি আমাকে একটা থাপ্পড় দিয়ে দিন, তাহলেই সমান সমান হয়ে যাবে। তাহলে যদি এমনটাই হতো, তাহলে তো যে খুন করে আসে সেও যদি পরবর্তীতে মরার পরে উঠে এসে খুন করতে পারতো, তাহলে তো সুদভাত হয়ে যেত। আপনার এসব আজাইরা কথাবার্তা শুনতে কিন্তু আমার একদমই ভালো লাগছে না। আর আমি এমনিতেও কাউকে মারি না। আপনি কি যাবেন এখান থেকে? এত সুন্দর উদাহরণ আমাকে আজ পর্যন্ত কেউ দিতে পারেনি। আর আমি কখনো মেয়েদের সঙ্গে কথাই বলিনি। উদাহরণ পাবো তো দূরের কথা। আপনার উদাহরণটা খুবই ভালো লেগেছে। তা দেশের বাড়ি কোথায় আপনার? এই যে মিস্টার, আপনি কতক্ষণ ধরে বকবক করে যাচ্ছেন? আমার দেশের বাড়ি কোথায়, আমি কে, এসব কিছু এখন বলার টাইম নেই, পাগল ছাগল। আপনি কি যাবেন এখান থেকে নাকি আমি নিজেই এখান থেকে চলে যাব? আকাশ আর কোনো কথা বাড়ালো না। আকাশ সে চুপচাপ অন্য জায়গায় এসে বসে পড়ল, আর চুপচাপ সে স্টেজের দিকেই খেয়াল করতে লাগলো। আর সবার শেষে তুহিনের বক্তব্য দেওয়ার পালা হলো। তুহিন অনেক ভালো ভালো কথা বলল দীর্ঘ 10 মিনিট। আকাশ এদিকে তার লোকজনকে সেট করে রেখেছে। যখনই তুহিন এই ভার্সিটি থেকে বের হবে তখনই তার উপর অ্যাটাক করা হবে, এরকমটাই আকাশ প্ল্যান করে রেখেছিল। আর তুহিন তার বক্তব্য শেষ করার পরে প্রিন্সিপালের সঙ্গে সে তার রুমে চলে গেল। আর রুমে চলে যাওয়ার পরে এদিকে অনেক আগেই প্রিন্সিপালের রুমে একটা সিসি ক্যামেরা লাগানো হয়ে গেছে আকাশের। আর ওই সিসি ক্যামেরায় ভয়েস রেকর্ড সহ সবকিছুই শোনা যাবে। আর তখন আকাশ ওখানেই বসে হেডফোন দিয়ে সে তাদের কথাবার্তাগুলো শুনতে লাগলো। আর এদিকে তার লোকজনদেরকে চলে যেতে বলল, কারণ সিচুয়েশন অন্যদিকে চলে গেছে। সে যদি ডিরেক্ট ভার্সিটি থেকে বের হয়ে পড়তো তাহলে তাকে অ্যাটাক করা যেত, কিন্তু এখন যেহেতু প্রিন্সিপালের সঙ্গে কথা বলার জন্য ভিতরে চলে গেছে, তাহলে কোনো না কোনো বিষয় নিয়ে তাদের মধ্যে কানেকশন আছে। এইসব ভেবেই আকাশ তার লোকজনকে পাঠিয়ে দিল। আর লোকজনকে পাঠিয়ে দেওয়ার পর হেডফোন কানে নিয়ে প্রিন্সিপাল এবং তুহিনের কথাগুলো শুনতে লাগলো। স্যার, আপনি এভাবে আমাদের ভার্সিটিতে আসবেন আমি সত্যিই কখনো আশা করিনি। আমি তো ভেবেছিলাম এটা আমার কাছে অনেক বেশি একটা স্বপ্ন, অনেক বড় একটা স্বপ্ন। এই স্বপ্ন কি আর পূরণ হবার? থাক সব, এখন নাটক করা লাগবে না। এখন আমি আসল কথায় আসি। আমি এমনিতেও ভার্সিটিতে আসার তেমন একটা সময় পাচ্ছি না, আর এখানেও তেমন কেউ নেই। আমি কাজের কথাগুলো ভুলে চলে যাব এখান থেকে, কারণ এখানে বেশিক্ষণ থাকাটাও অনেক বেশি ভালো হবে না, রিস্ক আছে। বস, আপনি যে চালানটা কিছুদিন আগে আমাকে দিয়েছিলেন সেই চালানটা এখন শেষ হয়ে গেছে। পোলাপান এখন আরও বেশি মাল চাচ্ছেন। এখন কি করব? আমার কাছে আর কোনো মাল স্টকে নেই। আপনি নতুন চালান দিলে তারপর আমি ওদেরকে দিতে পারবো। আমিও পড়েছি আর এক বিপদে।
ওসি মারুফকে দিয়ে আমি বর্ডার থেকে এ পর্যন্ত এনে দিতাম, কিন্তু এখন ওখান দিয়ে কেউ রিসিভ করে এখান পর্যন্ত আনতে যাচ্ছে না। নতুন একটা লোক ঠিক করতে হবে আমার। দেখা যাক কি করা যায়। যদি আমি সঠিক টাইমে ওদেরকে মাল ডেলিভারি নিয়ে যেতে পারি তাহলে তো ওরা পরবর্তীতে আমাদের হয়ে কখনোই কাজ করবে না। আর এমনিতেও যে মেয়েগুলোকে আমরা আটকে রেখেছি সেই মেয়েগুলোকে ড্রাগস না দিলে তারা ঠিক থাকতে পারবে না। তাহলে এক কাজ করতে থাক, যেটা তোর কাছে আছে সেটা দিয়ে মেয়েগুলোকে আগে বাঁচিয়ে রাখার ব্যবস্থা কর। 2-3 দিনের মধ্যে আমি যেভাবে পারি তোর কাছ থেকে আমি ড্রাগস পাঠিয়ে দেবো ট্রাকে করে। ঠিক আছে বস। আর আজকে আমার কাছে একটা নতুন আইটেম আছে, আপনি চাইলে টেস্ট করে দেখতে পারেন। আমি কি পাঠিয়ে দেবো এখনই? ঠিক আছে, পাঠিয়ে দে। তবে বেশি সময় মনে হয় না থাকতে পারবো। 1 ঘন্টা সময় দিয়েই চলে যাব। আর এই 1 ঘন্টার মধ্যে মেয়েটাকে আমার চাই, পাঠিয়ে দে। তখনই প্রিন্সিপাল বাহিরে চলে আসলো। আর বাহিরে আসার পরে দেখতে পারলো তার জন্য অনেক আগে থেকেই একটা মেয়ে দাঁড়িয়ে আছে। এই মেয়েটা হলো রাফা। রাফা মেয়েটার অনেক বেশি লোক। আর রাফা মেয়েটার চেহারা দেখতে যেমন সুন্দর তেমনি কথাবার্তাগুলো সুন্দর, কিন্তু তার চরিত্রটা একদমই খারাপ। সে টাকার লোভে পড়ে এসব কাজে যাচ্ছে। নিজে থেকেই প্রিন্সিপালের সঙ্গে কাজ করছে বেশ অনেক বছর ধরেই। আর আজকে তুহিনের সঙ্গে তার দেখা হবে। প্রিন্সিপাল তখন মেয়েটাকে সামনে দাঁড় করালো তুহিনের। আর তুহিন মেয়েটাকে দেখে তাকিয়ে রইল। আর তখন বলতে লাগলো, প্রিন্সিপাল, তোর অনেক পছন্দ আছে বলতে হবে। এই চল ভিতরে চল, আজকে তোকে মন ভরে আদর করব। যদি তুই আমাকে খুশি করতে পারিস তাহলে ওই বাকি মেয়েগুলোর দায়িত্ব তোকে দিয়ে দিব। অনেক টাকা পাবি, যা সারা জীবন বসে খেয়েও শেষ করতে পারবি না। এই কথাগুলো বলার পরেই তুহিন মেয়েটাকে নিয়ে অন্য একটা ছোট্ট রুমে চলে গেল। আর ওরা মেতে উঠলো রঙ্গলীলায়। আর এদিকে প্রিন্সিপাল তো অনেক খুশি, কারণ তুহিনকে খুশি করতে পারলেই তার ব্যাংক অ্যাকাউন্ট ফুল হয়ে যাবে। প্রিন্সিপাল মনে মনে অনেক খুশি। আর এদিকে 1 ঘন্টা পার হবার পরে তুহিন বেরিয়ে আসলো। আর তুহিন বের হয়ে আসার পরে প্রিন্সিপালকে বলতে লাগলো, আজকে রাতে মেয়েগুলোকে আমার এখানে পাঠিয়ে দিবি। আর একসাথে মেয়েগুলোকে রাখা যাবে না। আকাশ যদি একবার জানতে পারে তাহলে যে কোনো সময় অ্যাটাক করতে পারে। আর তখন আমার সবকিছুই হারাতে হবে। তাই বলছি আজকে রাতেই আমার এখানে পাঠিয়ে দিবি, কোনো ভুল যেন না হয়। বস, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সময় মতো আপনার এখানে সবাইকে পাঠিয়ে দেবো। আর 2 দিনের মধ্যে নতুন চালানের ব্যবস্থা করতে হবে। তুহিন প্রিন্সিপালের সঙ্গে আরো কিছু কথা বলে সে তার গাড়িতে উঠে চলে গেল। আর এদিকে আকাশ সে তাড়াতাড়ি করে তার গোডাউনে চলে আসলো। আরেক গোডাউনে চলে আসার পরে তামিমকে তখন বলতে লাগলো, যেভাবে পারিস যে কোনোভাবে প্রিন্সিপালের প্রতিটা খবর আমার কাছে আনা লাগবে। সে কোথায় যায়, কি করে, কার সঙ্গে কথা বলে, সমস্ত কিছু আমার জানতে হবে। ওই মেয়েগুলোকে যেভাবেই হোক উদ্ধার করে নিয়ে আসতে হবে। বস, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনাকে কিছুক্ষণের মধ্যে খবরটা এনে দিচ্ছি। ওই মেয়েগুলোকে ওই প্রিন্সিপাল কোন গুহায় আটকে রেখেছে, কোথায় আটকে রেখেছে, আমি সব কিছুর খবর আপনাকে দিচ্ছি। আপনি আমাকে একটু সময় দিন। এই কথা বলার পরে তামিম চলে গেল। আর তামিম চলে যাওয়ার পরে আকাশ তার ল্যাপটপে প্রিন্সিপালের নাম্বার ট্র্যাক করতে শুরু করলো, সে কোথায় যায় সেটা লক্ষ্য করার জন্য। আর কিছুক্ষণের মধ্যেই নাম্বার ট্র্যাক করার পরে ওই নাম্বারটা সে রাকিবকে দিয়ে দিল। আর রাকিবকে নাম্বারটা দিয়ে দেওয়ার পরে রাকিব তার ল্যাপটপে বসে দেখতে লাগলো আর আপডেট জানাতে শুরু করলো। আর কিছুক্ষণের মধ্যেই তামিম সব কিছু জেনে আকাশের কাছে চলে আসলো। আকাশের কাছে চলে আসার পরে তখন আকাশকে বলতে লাগলো, বস, আমি জানতে পেরে গেছি ওই মেয়েগুলোকে প্রিন্সিপাল কোথায় আটকে রেখেছে। প্রিন্সিপাল তার ব্ল্যাক হাউসে সবাইকে আটকে রেখেছে। ওখানে প্রায় 50 জনের মতো মেয়ে আছে, এর চেয়েও বেশি হতে পারে, তবে আমি ধারণা পেয়েছি 50 জন। আমি তার বাসার দারোয়ানের কাছ থেকে এসব খবর নিয়েছি। দারোয়ানকে টাকা দিয়েছি আর দারোয়ান সব কিছু আমাকে বলে দিয়েছে। তার ব্ল্যাক হাউসটা শহর থেকে পার হয়ে একটা জঙ্গলে রয়েছে। ওই জঙ্গল পার হওয়ার পরেই খুবই দুর্গম এলাকায় তার ব্ল্যাক হাউস। ওখানে নেটওয়ার্ক তেমন একটা কাজ করে না। ওটা একটা গ্রাম, আর গ্রামের মধ্যে ওখানে ব্ল্যাক হাউস বানিয়েছে, কারণ গ্রামের মানুষরা জানে এটা একটা ফ্যাক্টরি, আর ফ্যাক্টরি চালিয়ে দিচ্ছে। কিন্তু আসলে এটা ফ্যাক্টরি নয়, এটা হলো তার ব্ল্যাক হাউস। শহরে যত মেয়ে কিডন্যাপ হয়ে থাকে সকল মেয়েগুলোকে নিয়ে ওখানেই রাখা হয়।
তারপর ওখান থেকে বাছাই করে সবাইকে তুহিনের ওখানে পাঠিয়ে দেয়, আর তুহিন সেগুলোকে সরাসরি বিক্রি করে দেয় বিভিন্ন দেশে। ভাই, তামিম যে কথাগুলো বললো সেটা আসলেই সত্য। আর এখান থেকে ওই ব্ল্যাক হাউসের ঠিকানা অনুযায়ী যেতে আমাদের প্রায় 2.5 ঘন্টা সময় লাগবে গাড়িতে করে যেতে। আর ওখানে গাড়িতে করে যাওয়া ছাড়া আমাদের কাছে কোনো উপায় নেই। তবে বাইক হলে বেশি ভালো হয়, কারণ গাড়ি নিয়ে গেলে হয়তো বুঝে ফেলতে পারে। শোন, আমার মাথায় একটা প্ল্যান এসেছে। মেয়েগুলোকে উদ্ধার করে নিয়ে আসার জন্য একটা গাড়ি লাগবেই, আর বাকি সবাই আমরা বাইকে করে যাব। আর বাইকে করে চারদিক থেকে ব্ল্যাক হাউসকে ঘিরে ফেলতে হবে। আর ওখানে মনে হয় না তেমন একটা লোকজন থাকবে, কারণ প্রিন্সিপাল কোনোভাবেই জানতে পারে নাই যে আমরা ওখানে গিয়ে অ্যাটাক করব। তবুও ভাই, যদি ওখানে প্রায় 20 জনের মতো লোক থাকে, তাহলে ওই লোক 20 জন যদি আবার মেয়েগুলোকে মেরে ফেলে, আমাদের উপর প্রতিশোধ না নিতে পেরে, তখন কি করব? তখন তো আমাদের মাথা নিচু করে ফিরে আসতে হবে। আর ওরা যে মারবে না এমন তো কোনো গ্যারান্টি নেই, তাই না? শোন, জীবনে কিছু পেতে হলে ভালো কিছু করতে গেলে বাধা আসবেই। আর কাজের মধ্যে রিস্ক না নিয়ে কখনোই কাজ করা যায় না। একটু রিস্ক তো নিতেই হবে। হয় আমরা মরব, না হয় ওই প্রিন্সিপালের লোকজন মরবে। কিন্তু যেভাবেই হোক ওই মেয়েগুলোকে বাঁচিয়ে রাখতে হবে। ওই মেয়েগুলোর কাছ থেকে আমরা অনেক অনেক খবর জানতে পারবো, বুঝতে পারছিস? আকাশ তখন তার লোকজনকে সবাইকে রেডি হতে বলল, আর সবাই রেডি হয়ে গেল। আর এদিকে প্রিন্সিপালের কাছে কোনো খবরই আসেনি যে আজকে আকাশ অ্যাটাক করতে যাচ্ছে। প্রিন্সিপাল তো এদিকে মহা খুশি, কারণ এইগুলোকে তুহিনের হাতে দিতে পারলেই পুরো টাকাটাই সে পেয়ে যাবে, আর এই টাকা দিয়ে অনেক ফুর্তি করতে পারবে। এদিকে আকাশ তার লোকজন নিয়ে বেরিয়ে পড়ল, কারণ রাস্তা তো অনেকটা যেতে হবে, তাই খুব তাড়াতাড়ি বের হয়ে পড়ল। যেতে যেতে মধ্য জঙ্গল দিয়ে বাইক চালিয়ে যাচ্ছে কয়েকজন মিলে, আর সবার আগে যাচ্ছে আকাশের বাইক। হঠাৎ করেই বৃষ্টি নামতে লাগলো। এই বৃষ্টিতে এই জঙ্গল দিয়ে বাইক চালানোটা অনেক বেশি কষ্টকর, আর তখন আকাশ কি করবে ভেবে পাচ্ছিল না। আজকে প্রকৃতিও কেমন যেন তার সঙ্গে বেইমানি করতে শুরু করে দিয়েছে মানুষের মতো। তাহলে কি প্রকৃতিও চাইছে না যে আকাশ মেয়েগুলোকে উদ্ধার করে নিয়ে আসুক? আকাশ আনমনে এসব প্রশ্ন করছেন, আর অনেক কষ্ট করে বাইক চালিয়ে জঙ্গলটা পার হয়েই গ্রামে পৌঁছে গেল। আকাশ ব্ল্যাক হাউসের কাছাকাছি আসার পরে তখন বাইকগুলোকে রেখে বাড়িটাকে ড্রোন দিয়ে ভালোভাবে দেখে নিতে লাগলো। তারপরে সবাইকে বুঝিয়ে দিল কিভাবে যেতে হবে আর কোথায় কে থাকবে। আর সকল কিছু বুঝিয়ে দেওয়ার পরে আকাশ তখন সামনে এগিয়ে যায়, আর রাকিব এবং তামিম ওরা ওদের টিম নিয়ে অন্যদিকে দিয়ে চলে যায়। আর এদিকে আকাশ 1 পা 2 পা করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আর হঠাৎ করেই ওদের একজন আকাশকে দেখে ফেলেন আর আকাশের দিকে গুলি করতে থাকে। আকাশও আর কম কিসের, আকাশ নিজেও গুলি করতে করতে সামনের দিকে এগিয়ে যায়, আর এগিয়ে যাওয়ার পরে সবাইকে বলল ফায়ার করার জন্য। আর আকাশের লোকজন পাখির মতো ঝাঁকে ঝাঁকে ওদেরকে গুলি করতে লাগলো। আকাশ সবাইকে বলল গুলি করার জন্য, আর সে এদিকে ভিতরে প্রবেশ করলো। আর ভিতরে প্রবেশ করার পরে দেখতে পারলো একটা রুমের মধ্যে সবাইকে আটকে রাখা হয়েছে, আর সবার মুখে কাপড় দিয়ে বাঁধা রয়েছে। আকাশ 2-3 জনকে খুলে দেওয়ার পরে সেই 2-3 জন সবাইকে খুলে দিল, আর ওদেরকে নিয়ে বের হয়ে আসলো খুবই নিরাপদে, আর ওদেরকে বলল গাড়িতে ওঠার জন্য। মেয়েগুলো আকাশকে খুব ভালো করে চিনতে পেরেছে, আর আকাশকে এমন কেউ চেনে না সেটা হয়তো কোনো লোককে পাওয়া যাবে না। আকাশকে ছোট থেকে বড় পর্যন্ত সবাই চেনে আকাশ চৌধুরী মাফিয়া। আন্ডারওয়ার্ল্ডের একমাত্র কিং হচ্ছে এই আকাশ চৌধুরীর আকাশ। সবাইকে গাড়িতে তোলার পরে এখানে যত প্রিন্সিপালের লোক ছিল সবাইকে মেরে ফেলেছেন, আর ওই ব্ল্যাক হাউসের মধ্যে যত প্রমাণ ছিল সকল কিছু আকাশের লোকজন নিয়ে এসেছে।
আর তারপর পুরো বাড়িটাকেই বোম ব্লাস্ট করে উড়িয়ে দিয়েছে। তারপর আকাশ সবাইকে নিয়ে চলে আসলো তার গোডাউনে। আর গোডাউনে নিয়ে আসার পরে যে মেয়েগুলো ড্রাগসের নেশায় আসক্ত ছিল সেই মেয়েগুলোকে আকাশ ডাক্তার এনে চিকিৎসা করাতে লাগলো। আর যে মেয়েগুলো সুস্থ ছিল তাদেরকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হলো। এখানে প্রায় 60 থেকে 70 জন মেয়ে রয়েছে, আর সবাইকে আকাশ খুব ভালোভাবে উদ্ধার করে নিয়ে আসতে পেরেছে। এদিকে আকাশ মেয়েগুলোকে উদ্ধার করে নিয়ে আসার খবরটা মিডিয়ারা কিভাবে যেন পেয়ে যায়। এটা নিয়ে আকাশকে নিয়ে অনেক ভালো নিউজ করতে থাকে। ওর এই কাজটা করার পরে আকাশকে নিয়ে ওরা ভালো নিউজ করতে শুরু করে দিয়েছে। আর এই নিউজটা এদিকে সাদিয়ার চোখে পড়লো। সাদিয়া আকাশের ছবি আর সাংবাদিকদের মুখে এরকম কথাবার্তা শুনে অবাক হয়ে গেল, আর তারপরে দেখতে লাগলো। আর তখন সাদিয়া নিজে নিজেই বলতে থাকে, হায় আল্লাহ, আমি তাহলে একজন আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া কিং তার সঙ্গে কথা বলেছি। তাকে আমি কত রকমের কথা বলেছি, আর অথচ সে আমার কোনো কথার উত্তরই দেয়নি। সেদিন না হয় মার্কেটে ভুল বশত একটা থাপ্পড় দিয়েছে আমাকে, তার জন্য ক্ষমা চেয়েছে আমার কাছে। এত বড় মানুষ হয়েও আমি কি কাজটা ঠিক করলাম? যদি আবার আমাকে কিছু করে বসে, না আর ভাবতে পারছি না। যেভাবেই হোক তার নাম্বারটা জোগাড় করে তার কাছে ক্ষমা চাইতে হবে, কারণ সে আর ভার্সিটিতে আসবে না, মনে হয় আসবে না, কারণ তার কাজ মনে হয় কমপ্লিট হয়ে গেছে। সাদিয়ার সাথে সাথে তার বাবাকে কল দিল। আর তার বাবাকে কল দেওয়ার পরে তার বাবার সাথে সাথে কলটা রিসিভ করলেন। আর বাবা কলটা রিসিভ করার পরে তখন বলতে লাগলো, কিরে মা, তোর আবার কি হয়েছে? এতবার কল দিছিস কেন? আমি তো মিটিংয়ে আছি, বললাম না তোকে মিটিংয়ের সময় বিরক্ত করতে হয় না? তোর যা প্রয়োজন তুই তোর মাকে বল। বাবা, আগে আমি, তারপরে তোমার মিটিং, বুঝতে পারছো? এখন আমি তোমাকে যে কথাগুলো বলবো তুমি সেগুলো শুনবে। ওই আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া কিং আকাশ চৌধুরীকে তো তোমরা খুব ভালোভাবেই চেনো। আমি তার ব্যাপারে তদন্ত করছি। তুমি তার নাম্বারটা আমাকে একটু দিতে পারবে? আমার বিশেষভাবে প্রয়োজন। সাদিয়া, তুই কি আমার কাছে পুতুল বা খেলনা চাইছিস যে তুই যেটাই চাইবি আমি তোকে সেটাই দিয়ে দেব? তুই বুঝতে পারছিস তুই কার নাম্বার চাইছিস? ও একজন নামকরা মাফিয়া কিং। দেশে বিদেশে কত মাফিয়া তার হাতে তৈরি হয়েছে সেটা তুই খবর রাখিস? ওর নাম্বার দিয়ে তুই কি করবি? বাবা, আমি তোমার কাছে সবকিছু পরে বলবো, কিন্তু আগে তুমি তো তার নাম্বারটা আমাকে দেবে। আর তুমি তো আমাকে বিশ্বাস করো, তাই না? আমি ওনার কোনো ক্ষতি করব না, আর ওনার তো ক্ষতি করার কোনো প্রশ্নই আসে না। আর উনিও মনে হয় না আমার কোনো ক্ষতি করবে। আমি জাস্ট ওনার সঙ্গে অন্য একটা বিষয় নিয়ে কথা বলবো, শুধু এইটুকুই। আর আমি কি ওনার ক্ষতি করব তুমি ভেবেছো, নাকি ওনাকে সাহায্য করব, কোনটা? তুমি আমার সম্পর্কে খুব ভালো করেই জানো। তবু আমি বাবা হয়ে মেয়েকে ওর হাতে তুলে দিতে পারি না। ও একটা হিংস্র প্রাণী। ও কতটা হিংস্র সেটা তুই ভাবতেও পারবি না। ওসি মারুফ হাসানকে কিভাবে পিটিয়ে মেরেছে সেটা তুই যদি মা একটাবার দেখতি, তাহলে এই আকাশকে মানুষ মনে করতি না। বাবা, তুমি আমাকে যাই কিছু বলো না কেন, আকাশ কিন্তু একদম ঠিক কাজটাই করেছে। তোমাদের অফিসার সে তুহিনকে সাহায্য করছে। তুমি কি মনে করো তুহিন একজন ভালো সায়েন্টিস্ট? আর এটাই তার সবচেয়ে বড় পরিচয়। তুহিন আলী হাসানের সঙ্গে কাজ করেন, আর তুহিন একজন টেররিস্ট। ওর হাত দিয়ে বাংলাদেশের যত টেররিস্ট আছে সকলেই কাজ করে থাকে। তোমরা তাদেরকে ধরতে পারছো না, আবার আকাশের পেছনে পড়ে আছো। তোমরা যাদেরকে কোনো কিছু করতে পারবে না, যাদের কোনো কিছু করার সামর্থ্য তোমাদের নেই, সেটা আকাশ করিয়ে দেখাচ্ছে। আর অলরেডি তো তোমার কানে নিউজ চলে গেছে যে আকাশ প্রায় 60 থেকে 70 জন মেয়েকে উদ্ধার করে নিয়ে এসেছে ওই প্রিন্সিপালের ব্ল্যাক হাউস থেকে। আর প্রিন্সিপাল এখন পলাতক রয়েছে। তুমি বুঝতে পারছো কত বড় একটা কাজ হয়েছে? 60 থেকে 70 জন মেয়ে মানে বোঝো, ওখানে তো আমিও থাকতে পারতাম। কি বাবা, পারতাম না? মা, তুই অনেক বড় হয়ে গেছিস, তুই একজন সাংবাদিক, তাই আমার থেকে তুই খুব ভালো জানবি এই বিষয়টা। ঠিক আছে, আমি তোকে নাম্বার দিচ্ছি, তবে যেটাই করবি বুঝে শুনে তারপরে করবি। ও মানুষ হিসাবে ততটাও কিন্তু ভালো নয়, ও অনেকটা হিংস্র প্রকৃতির, আর সাংবাদিক একদমই সে ঘৃণা করে। আমার যতটুকু ধারণা সাংবাদিকদের সঙ্গে কখনো কথাই বলতে চায় না। বাবা, তুমি এটা নিয়ে কখনো চিন্তা করো না। আমি আমার দায়িত্ব এমনভাবে পালন করছি যে মানুষের সাংবাদিককে পছন্দ করে না, সেই সাংবাদিকের জন্যই তাকে একদিন আসতে হবে। তুই কি বলছিস? আমি তো কোনো কিছু বুঝতে পারছি না।
আচ্ছা, আমি তোকে একটা নাম্বার মেসেজ করে পাঠিয়ে দিয়েছি, এখন রাখলাম। আর কিছুক্ষণের মধ্যেই কমিশনার সাহেব আকাশের নাম্বারটা দিল। আর আকাশের নাম্বারটা পাঠিয়ে দেওয়ার পরেই তৎক্ষণাৎ সাদিয়া আকাশের নাম্বারে কল দিল। আর আকাশের ফোনটা বেজে উঠল। আকাশ তখন ঘুমাচ্ছিল আর ঘুম থেকে ফোনটা রিসিভ করলো। আর ঘুম ঘুম চোখে হ্যালো বলতেই এদিকে সাদিয়া তখন বলতে লাগলো, আসসালামু আলাইকুম, আমি সাদিয়া বলছিলাম। ওই যে ভার্সিটিতে আপনার সঙ্গে দেখা হলো, কথা হলো, মার্কেটে আপনি যাকে থাপ্পড় মেরেছিলেন, আমি সেই সাদিয়া। আমার কথা মনে আছে তো নিশ্চয়ই? ওয়ালাইকুম সালাম। আপনাকে কি আর ভোলা যাবে? তা আমার নাম্বার কোথা থেকে পেয়েছেন? আপনি এরকম একটা ছেলের নাম্বার নিয়ে আপনি আবার আমাকে ফোন করছেন? নিশ্চয়ই তখন না কোনো কারণ আছে। অবশ্যই তো কারণ আছে মিস্টার আকাশ চৌধুরী। আপনি কি মনে করেছেন আমি আপনার পরিচয় জানতে পারবো না? আপনাকে কে না চেনে? আপনাকে সবাই চেনে। আপনি আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া কিং আকাশ চৌধুরী। আপনি এত ভদ্র, এত ভালো একটা মানুষ, কি করে মাফিয়া কিং হলেন সেটাই আমি আপনার কাছ থেকে জানতে চাই। আমি আপনাকে নিয়ে রিপোর্ট করতে চাই। আপনি কি আমাকে সময় দিতে পারবেন? তার মানে আপনি চাইছেন আমার সঙ্গে একান্তভাবে কথা বলতে, মানে আমার মোটামুটি একটা ভালো ইন্টারভিউ নিতে, তাই তো? আপনি কি পাগল? আর আমি কি কখনো কাউকে বলেছি আমি সাংবাদিকদেরকে ইন্টারভিউ দেব? আমি আমার কাজ করেছি, এটা নিয়ে ইন্টারভিউ দেওয়ার কোনো কিছুই নেই। আপনারা প্রশ্ন করতে থাকবেন আর আমি সেগুলোর উত্তর দিতেই থাকবো। দেখুন, আমাকে বিরক্ত করবেন না, আমি ভালো মানুষ নই। আপনি ভালো মানুষ কিনা জানি না, তবে আমার কাছে আপনি ভালো মানুষ। আর একজন ভালো মানুষকে নিয়ে লিখতে ভালোই লাগে, খারাপ তো আর লাগার কথা নয়। এতগুলো তাজা প্রাণকে আপনি ফিরিয়ে এনেছেন। ওরা যদি একবার বিক্রি হয়ে যেত তাহলে ওদের মনটা তো কবেই মারা গিয়েছিল। আর বিক্রি হয়ে গেলে ওদের দেহটা হয়তো ছিন্ন ভিন্ন হয়ে যেত। আমার ভাবতেই শরীরে কাঁটা দিয়ে উঠছে। প্লিজ আপনি না করবেন না। আমি আপনার পেছনের গল্পটা শুনতে চাই। কিভাবে মাফিয়া হলেন আমি এটা নিয়ে রিপোর্ট করব। সবার সামনে আনতে চাই আপনার আসল পরিচয়টা। আকাশ সাদিয়ার কথা শুনে বেশ অবাক হয়ে গেল, কারণ এই প্রথম কেউ তার পিছনের গল্পটা শুনতে যাচ্ছে। সে কি কারণে মাফিয়া হলো সেই কারণগুলো খুঁজতে যাচ্ছে। আর আকাশও কোনো কিছু না ভেবে রাজি হয়ে গেল, কারণ প্রিয় মানুষটার কাছে সবকিছু বলতে গেলে মনটা হালকা হয়ে যায়। আকাশের মাঝে যত চাপা কষ্ট ছিল সেটা হয়তো বের হয়ে যেতে পারে। আর এটা ভেবেই আকাশ রাজি হয়ে যায় দেখা করার জন্য। আর নিজের প্রিয় মানুষটা তো আর কখনো বেইমানি করবে না, এটাই আশা করা যায়। ও যেহেতু এতটুকু জেনে ফেলেছে, তাহলে বাকিটা স্বীকার করলে কি বা দোষ আছে। আকাশ পার্কে এসে অপেক্ষা করতে লাগলো। আর প্রায় 5 মিনিট লেট করে আসলো সাদিয়া। আর সাদিয়া আসার পরে তখন বলতে লাগলো, আপনাকে দেখতে ভদ্র মনে হলেও আপনি কিন্তু আসলেও ততটা ভদ্র নন। ওপর দিয়ে ভদ্রভাবে দেখা যায় ঠিক আছে, কিন্তু আপনি যে ভেতরে এমন একজন মানুষ হয়ে বের হবেন সেটা সত্যি আমি ভেবে দেখিনি। সেদিন যদি ভেবে দেখতাম তাহলে কখনোই আপনাকে এরকম ভাবে কথা বলতাম না। আরে আরে, এভাবে ইমোশনাল হয়ে সরি বলার কোনো প্রয়োজন নেই। আর আমি ওই দিন কোনো কিছু মনে করিনি। আর আমি যদি মার্কেটে আপনাকে থাপ্পড় না মারতাম সবার সামনে, তাহলে তো আর আপনি এগুলো ভার্সিটিতে বলতে পারতেন না। সুযোগ পেয়েছিলেন তাই বলে ফেলেছেন, সমস্যা কি? আমি একটু অন্য কিছু একটা মনে করিনি, কারণ প্রিয় মানুষটা যাই কিছু বলুক না কেন, এগুলো মনে রাখতে হয় না। আপনি কি বলছেন বিড়বিড় করে? আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না। এভাবে বিড়বিড় করে কিন্তু কথা বলবেন না আমার নামে। আমি কেন শুধু শুধু আপনার নামে এসব কথা বলতে যাব? তা এবার বলুন না, আপনি আমার সম্পর্কে কি কি জানতে চান? তবে আমি আমার সম্পর্কে এই প্রথম কাউকে বলছি, সেটা হলেন আছেন আপনি। তাহলে তো মনে হচ্ছে আমি আপনার কাছে একটা বিশেষ মানুষ। তা কি ধরনের বিশেষ মানুষ সেটা কি আমি জানতে পারি আপনার কাছ থেকে? এসব কথা না হয় পরে বলি, আগে যেটা বলার প্রয়োজন আগে সেটাই শেষ করা হোক। কি ঠিক বললাম তো? ঠিক আছে ঠিক আছে, আপনি এখন আপনার গল্পটা বলুন। আপনি কি করে এই মাফিয়া লাইনে আসলেন আর কেন আসলেন? আমি ছোটবেলায় আমার বাবাকে কখনো দেখতে পারিনি।
মায়ের মুখ থেকে শুনেছিলাম যে আমি জন্ম হওয়ার আগেই নাকি সে মারা গিয়েছিল। আমার জন্মের ঠিক 2 মাস আগেই বাবা মারা গিয়েছে। মায়ের মুখ থেকে বাবার কথা খুবই কম শুনেছি। মাকে বারে বারে জিজ্ঞেস করতাম, কিন্তু মা বারবার কথা বলতে গিয়ে কেন যেন আটকে যেত। পরে বড় হয়ে জানতে পারলাম আমার আসলে বাবা মাকে ডিভোর্স দিয়ে অন্য কাউকে বিয়ে করে বিদেশে চলে গিয়েছে। আর এর জন্যই মা বলতো সবাইকে যে আমার বাবা নাকি জন্মের আগেই মারা গিয়েছে। তাই বাবাকে দেখার ভাগ্যটা আমার হয়নি। আমার ছোটবেলা থেকেই মা অন্যের বাসায় কাজ করে আমাকে বড় করেছিল। দিনকাল বেশ ভালোই চলছিল, আমিও স্কুলে যেতাম। আমি যখন ক্লাস 7-এ উঠলাম ঠিক তখনই আমার মায়ের ক্যান্সার হয়ে যায়। আমি মাকে অনেক বলতাম নিজের চিকিৎসাটা করানোর জন্য। তখন হয়তো ক্যান্সার জিনিসটা কি সেটা বুঝতাম না, কিন্তু মায়ের যে অনেক বড় একটা রোগ হয়েছিল সেটা খুবই আন্দাজ করতে পেরেছিলাম। একদিন মা বিছানায় পড়ে রয়েছিল। আমি স্কুল থেকে এসে দেখি যে মা বিছানায় শুয়ে আছে। ভেবেছিলাম মা হয়তো ঘুমিয়ে আছে। আর মাকে অনেক ডাকাডাকি করার পরেও মা আর কখনোই কথা বলেনি। তারপরে গ্রামের ডাক্তারকে ডেকে আনলাম, আর উনি বলল আমার মা নাকি মারা গিয়েছে। আর সেদিন বুঝেছিলাম টাকা কত কিছু করতে পারে। আর সেদিন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম টাকা কামাবো 10 মিনিটের মধ্যে। যদি 10টা কল দেই তাহলে যেন 10 কোটি টাকা চলে আসে, এরকমটাই। ছোটবেলা থেকে তখন স্বপ্ন দেখতাম, আর সেটাই আমি করেছি। তবে আমি আজ পর্যন্ত মানুষের কোনো ক্ষতি করিনি, যতটা পেরেছি মানুষকে দিয়েছি। কারণ আমি আমার মানুষের মাঝেই আমার মাকে খুঁজে পাই। মনে হয় কোনো মানুষকে সাহায্য করলে, কোনো মানুষের উপকার করলে আমার মা খুশি হন। আর সমাজের কিছু পতঙ্গ আমাকে মাফিয়া বানিয়ে দিয়েছে। আর নিজেকে বাঁচাতে হলে শক্ত কিছুর প্রয়োজন হয়। তাই নিজেকে শক্ত বানিয়ে আজকে আমি মাফিয়া কিং হয়ে গেলাম। তাহলে তোমার ছোটবেলা অনেক কষ্টে কেটেছে আর অনেক অত্যাচার অবিচারের মধ্যে কেটেছে, কারণ কেউ একজন মাফিয়া খুব শখ করে মাফিয়া হয় না। কিন্তু আমার মা যবে থেকে মারা যায় তবে থেকে আমার একটাই লক্ষ্য ছিল, একটাই স্বপ্ন ছিল, সেটা হলো মাফিয়া হওয়া। কিন্তু মা বেঁচে থাকার সময় কখনোই এমনটা ছিল না। ইচ্ছে ছিল বড় হয়ে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হব। তুমি তো আরো খারাপ মানুষ নও, তাহলে কেন নিজেকে এভাবে মাঝে মাঝে দোষারোপ করো? এইসব তো ভালো কাজ না, জানো না? নিজেকে সব সময় বড় করে রাখতে হয়, নিজেকে ছোট পাওয়াটা একদমই ঠিক না। সেটা বুঝতে পেরেছি, কিন্তু আসলে সমাজ পরিস্থিতি কিছু কিছু মানুষের জন্য নিজেকে এতটা নিচু প্রকৃতির মনে হয় যে চারদিকে এত ভালো মানুষের মধ্যে আমি একটা মাফিয়া। আমার জায়গায় অন্য কোনো মেয়ে হলে কি করতো আমি জানি না, হয়তো মাফিয়া কিংকে কেউ পছন্দ করতো না। কিন্তু আমি সবার মতো না, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি তোমার এই অনিশ্চিত লাইফের সঙ্গেই নিজেকে জড়াতে চাই। তুমি কিন্তু না বলতে পারবে না, আমাকে ফিরিয়ে দিতে পারবে না। আমি তোমাকে সত্যি অনেক বেশি ভালোবাসি। যতদিন বাঁচবো দুজনে না হয় একসঙ্গে বাঁচবো। একটু হলেও তোমাকে তো মানসিক শান্তিটা দিতে পারবো, বিশ্বাস রেখো আমার উপর। সাদিয়া এই কথা বলার পরে আকাশের হাত শক্ত করে ধরে ফেলল। আকাশের হাত শক্ত করে ধরার পরে আকাশের দিকে তাকায়। আর আকাশ কোনো কিছু বলতেও পারছে না, কারণ সেও তো সাদিয়াকে তার নিজের জীবনের থেকেও অনেক বেশি ভালোবেসে ফেলেছে। আর তখন আকাশ কোনো কিছু না বলেই শক্ত করে তার নিজের বাহু ডোরে টেনে নেয়। সাদিয়া আকাশকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আর কান্না করতে করতে তখন বলতে লাগলো, আমার জায়গায় অন্য কেউ হলে হয়তো তোমাকে ভুল বুঝে দূরে সরে যেত। আমি তোমার জায়গাটা বুঝতে পারছি। তোমার জায়গা হয়তো আমি থাকলে এটাই করতাম। আমার কাছে তুমি যেটা করবে সেটাই ঠিক। তুমি শুধু তোমার মনের কথাটাই শুনে চলবে, অন্য কারো কথা শুনবে না। আমি তোমার পাশে সব সময় আছি। আমিও যে আমার এই পিচ্চি পাগলিটাকে অনেক 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 বেশি ভালোবাসি। যারা এই সমাজের খারাপ চায়, যারা আমার ক্ষতি করেছে, তাদের সব কয়টাকে মেরে আমি এই পথ থেকে সরে আসব। তোমাকে কথা দিলাম। এই আন্ডারওয়ার্ল্ড শুধুই তোমার, তোমার ব্যক্তিগত সম্পদ। এটা যতদিন পর্যন্ত তুমি থাকবে ততদিন পর্যন্ত তোমারই থাকবে। এটা অন্য কেউ দখল করতে পারবে না, কি তাই তো?
আকাশ সাদিয়ার মুখ থেকে এই কথা শুনে কিছুটা মুচকি হেসে দেয়। আর আকাশ এবং সাদিয়া দুজনে হাত ধরে নদীর পাড়ে হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে কতটা সময় পার হয়ে গেল কেউই বুঝতে পারলো না। আর দুজনে কত রকমের গল্প করতে লাগলো। সাদিয়া যে এত গল্প করতে পারে আর এত বকবক করতে পারেন সেটা আকাশ খুব ভালো করেই বুঝতে পারছে। আর আকাশ তখন বলতে লাগলো, তুমি যে আগের চেয়ে অনেক বেশি বকবক করছো, কিন্তু এই আমার সঙ্গে আসার পরে তুমি একটা সেকেন্ড তোমার মুখটা বন্ধ করে রেখেছো, বলতে পারবে? তোমার সাহস তো কম নয়, তুমি আমাকে এত বড় কথা বললে। ঠিক আছে, আমি তোমার সঙ্গে আর কথাই বলবো না। আমি বাসায় চলে যাচ্ছি, তুমি এখানে একা একা কথা বলো। ঠিক আছে, তুমি তাহলে বাসায় চলে যাও। আমি দেখি এখানে কাউকে সিঙ্গেল পাওয়া যায় কিনা। যদি কাউকে সিঙ্গেল পাই তাহলে তাকে নিয়ে গল্প করব। শখ কত, আমি চলে গেলে অন্য একটা মেয়েকে নিয়ে গল্প করবেন, তাও আবার আমি বেঁচে থাকতে? এটা কখনোই হতে দেব না আমি। আকাশ সাদিয়াকে টান দিয়ে তার বুকে নিয়ে আসলো। আর সাদিয়া কিছুটা লজ্জা পেয়ে গেল, কারণ পাবলিক প্লেসে তাদের এসব কিছু সবাই দেখছে। আর আকাশ টানতে টানতে তার গাড়িতে তুলে নিল সাদিয়াকে। আর আকাশ তার গাড়িতে তুলে ড্রাইভিং করতে লাগলো। আর একটা হাত সাদিয়ার হাতের উপর রেখেছে। আর সাদিয়া তখন লজ্জায় মুখ তুলেই তাকাতে পারছে না। আর তখন আকাশ সাদিয়াকে রাগানোর জন্য সাদিয়াকে বলতে লাগলো, কি ব্যাপার ম্যাডাম, আপনি দেখি আমার দিকে একদমই তাকাতে পারছেন না। তা এখনো কোনো কিছুই করেনি, আর এখনই আপনি আমার দিকে তাকাতে পারছেন না? যখন কিছু করব তখন তো আপনাকে খুঁজেও পাওয়া যাবে না। আমার বাসার সামনে এসে গেছি, আমাকে নামিয়ে দাও। আর তুমি সোজাসুজি বাসায় যাবে, এখন আর কোথাও যাবে না, বুঝতে পারছো? আমি গেলাম। এই বলে সাদিয়া গাড়ি থেকে নেমে যাচ্ছিল। আর তখন আকাশ সাদিয়ার হাত টেনে ধরলো। আর সাদিয়া হাত টেনে ধরার পরে আকাশ তখন রোমান্টিক দৃষ্টিতে সাদিয়ার দিকে তাকায়। আর তখন সাদিয়া বুঝতে পারলো বিষয়টা। আর তখন সাদিয়া বলতে লাগলো, আপাতত এসব কিছুই হচ্ছে না। তুমি একটা মানুষ যে আমাকে ফুচকা খাওয়ালে না। ঠিক আছে, আমাকে কোনো কিছু খাওয়াতে হবে না, তোমার কাছে কিছু চাইবো না। আমি কি একটা মানুষ? আমি তোমার সঙ্গে না ঘুরতে গেলাম, না খাইয়েছো আইসক্রিম, না খাইয়েছো ফুচকা, কোনোটাই হলো না। আমি কি কখনো কোনো মেয়ে নিয়ে ঘুরেছি নাকি যে আমি এসব কিছু জানতে পারবো? মেয়ে নিয়ে যদি ঘুরতাম তাহলে না একটা অভ্যাস থাকতো যে মেয়ে নিয়ে ঘুরলে কিছু খাওয়াতে হয়। আর তাছাড়া উল্টো তুমি আমাকে খাওয়াবে, তাই না? নতুন রিলেশন হয়েছে, কিছুদিন পরে বিয়ে করব, তা তোমারই তো দিনকাল পড়েছে। সাদিয়া হাসতে হাসতে সে বাড়ির ভিতরে চলে গেল। আর সাদিয়া ভিতরে চলে যাওয়ার পরে এদিকে আকাশ গাড়িটা ঘুরিয়ে সোজা তার বাসায় চলে আসে। আর বাসায় আসার পরে সাদিয়ার সঙ্গে কথা বলতে থাকে। আর রাতের বেলা কথা বলতে বলতে কখন যে দুজন ঘুমিয়ে যায় বুঝতে পারলো না। আর ফজরের সময় ঘুম ভাঙলো কারোর কলের শব্দের কারণে। আকাশ ফোনটা হাতে নিল। আর ফোনটা হাতে নিয়ে দেখতে পারলো এটা আননোন নাম্বার থেকে কল দেওয়া হয়েছে। এই সময় তো কেউ কল দেওয়ার কথা নয়, তাহলে এটা নাম্বার কার? আর ওর নাম্বার তো তেমন কেউই জানে না। আকাশ তখন ফোনটা রিসিভ করলো। আর ফোনটা রিসিভ করার পরে ওপাশ থেকে কান্না কণ্ঠে সাদিয়া বলতে লাগলো, আকাশ তুমি কোথায়? তাড়াতাড়ি আমাকে এখান থেকে নিয়ে যাও। ওরা আমাকে বাসা থেকে তুলে এনেছে, আমার বাবাকেও তুলে এনেছে। আমি কি করব বুঝতে পারছি না। ওদের একটা ফোন আমার হাতে দিয়ে বলেছে তোমাকে কল করতে। এই কথা সাদিয়া শেষ করতে না করতেই তার হাত থেকে ফোনটা নিয়ে নিল তুহিন। আর তুহিন মোবাইলটা নেওয়ার পরে তখন আকাশকে বলতে লাগলো, এত বছর পরেও তোর এখনো শিক্ষা হয়নি, এখনো তুই আমার পেছনেই পড়ে আছিস। আর তোর জন্য আমি আর আলী হাসান দুজনে মিলে ব্যবসা করতে পারছে না। আমাদের সকল কাজে তুই বাধা দিচ্ছিস। আমাদের সকল ফ্যাক্টরি তুই জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছিস। আমার লোকগুলোকে যেখানে পেয়েছিস সেখানে মেরেছিস। এখন কি করবি? তোর প্রাণ ভোমরা তো এখন আমার কাছে। আমি তাদের কৃতকর্মের ফল একটু দেখালাম, আর বাকিটা তো এখনো দেখার বাকি আছে। চিন্তা করিস না, আমি আসছি তোদের সঙ্গে দেখা করার জন্য। আর এবার এসে হয় আমি থাকবো, না হয় তোরা থাকবি। দুইটা থেকে একটা হবে। তোদের মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে নে, কারণ আমি আসলে কথা বলারও কিন্তু সময় পাবি না। এসব ভাই আমাকে দেখে কোনো লাভ হবে না। আমি অনেক বড় সায়েন্টিস্ট,
আমি যেটাই করি সেটাই মানুষের কাছে ভালো হয়। আমি এতদিন ধরে যে গবেষণা করে কেমিক্যাল বানিয়েছি সেটা তোর প্রাণ ভোমরার উপর দিয়েই উদ্বোধন করব, আর তারপর মানুষ থেকে কুকুরে পরিণত হয়ে যাবে, জেনেটিক্যাল প্রভাব পড়বে। তোর মনের মধ্যে একটু ভয় কাজ করছে না? ছোট ছোট বাচ্চাদেরকে তুই তোর এসব গবেষণার শিকার বানিয়েছিস। তুই একজন সায়েন্টিস্ট, তোর মেধা আছে সেটা দেশের কল্যাণে খরচ করতি, কিন্তু তুই সেটা না করে এমন কিছু করেছিস যেটা দেশের ক্ষতি হবে। আর এখন এমন একটা পর্যায়ে গিয়েছিস তুই বেঁচে থাকলে আর কখনোই এই শহরের মানুষ সন্তান জন্মই দেবে কিনা সেখানেই সন্দেহ আছে, কারণ তোর ভয়ে কেউ সন্তান নিতে চাইবে না, এটা সত্যি কথা। এসব কিছু করেছি শুধুমাত্র ক্ষমতার লোভে, আর ক্ষমতার জন্যই আমি এসব করেছি। আমি ক্ষমতার জন্য এর চেয়েও জঘন্য কাজ করতে পারি। তুই আমার সম্পর্কে জানিস না। ছোট ছোট বাচ্চাদেরকে মেরেছিস, কত মেয়েদেরকে ধর্ষণ করেছিস সেটার কোনো হিসেব নেই, আর সেসব মেয়েকে বিদেশে বিক্রিও করে দিয়েছিস। মেয়েগুলো সবাই বেঁচে আছে, এরা মরে গেছে কিছুই জানি না। তাদেরকে মেরে কোথাও কোনো মরুভূমিতে ফেলে দিয়েছে সেটাও আমরা কেউ জানি না। রাঙামাটি, কক্সবাজার, বান্দরবন এবং আসানসোল সহ সকল জায়গায় তোর লোক ছিল, আর ফ্যাক্টরি আমি জ্বালিয়ে পুড়িয়ে সব কিছু ছারখার করে দিয়েছি। ওখানে যত লোক ছিল সবাইকে আমার লোক মেরে ফেলেছে, আর আলী হাসান এসবের ভয় পেয়ে তোর কাছে চলে এসেছে। এখন তোরা দুজনে মিলে আমাকে হত্যা করবে ভেবেছিস? হ্যাঁ, কারণ আমাকে মারা ছাড়া তো আর তোরা সামনে এগোতে পারবি না। কে? এটাই তো তোদের প্ল্যান, তাই না? তুই এত কিছু করার পরেও একটা না একটা তো ভুল করেছিস, আর সেটা হলো সাদিয়াকে এভাবে ফ্রিতে তোর ছেড়ে দেওয়া একদমই ঠিক হয়নি। মেয়েটা এখন কান্না করছে, আমার কাছে আছে। কত মেয়েকে আমি বিছানায় নিয়েছি সেটার কোনো হিসেব নেই, কিন্তু এটাকে নিতেই পারছি না, কোনোভাবেই রাজি হচ্ছে না। তাই ভাবলাম জোর করে সবার সামনেই কাজটা করে ফেলি, সবাই একটু শিখলো। কুত্তার বাচ্চা, আমি যদি একবার আসতে পারি তাহলে তোর জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো আমি। বল তোদের কি চাই? ওদের কোনো ক্ষতি করবি না। তোদের যত রকমের সমস্যা ছিল সবকিছু আমার সঙ্গে। তাহলে চলে আয় তাড়াতাড়ি বাগান বাড়িতে, 20 মিনিটের মধ্যে আসবি। যদি 1 মিনিট লেট হয় তাহলে একটা করে লাশ পড়বে, আর আসার সময় তোর ল্যাপটপ আর পেন ড্রাইভ নিয়ে আসবি। তারপরে আলী হাসান ওখান থেকে কল কেটে দিল। আর কল কেটে দেওয়ার পরে আকাশ তাড়াতাড়ি করে রেডি হয়ে তার লোকজনকে রেডি হতে বলল। আর 10 মিনিটের মধ্যেই ওরা বাগান বাড়িতে পৌঁছে গেল। আর বাগান বাড়িতে আকাশ যেভাবে প্ল্যান মোতাবেক সাজিয়ে দিয়েছিল সেভাবেই ওরা সেট হয়ে গেছে। আকাশ এদিকে একাই বাগান বাড়ির ভিতরে ঢুকলো। আর বাগান বাড়ির ভিতরে ঢোকার পরে 2টা ছেলে এসে আকাশকে ধরে ভিতরে নিয়ে গেল। আর আকাশের কাছ থেকে ব্যাগটা অনেক আগেই নিয়ে নিল। ব্যাগটা নিয়ে নেওয়ার পরে আকাশকে ভিতরে নিয়ে গেল। আর ভিতরে যাওয়ার পরে আকাশ দেখতে পারল সাদিয়া, কমিশনার এবং তামিমকে বেঁধে রাখা হয়েছে। আর তখন তামিম বলতে লাগলো, বলেছিলাম না ভাইকে সময়ের কথা বলতে হয় না। ভাই সময়ের আগেই হাজির হয়ে যায়, আর তোদেরকে এখন কি করবে সেটা তোরা নিজেরাও ভাবতে পারিসনি। এই শালাকে এত মারলাম তবুও তোর সম্পর্কে একটা কথাও বের করলো না। শালায় কি জিন নাকি অন্য কিছু? আমার জীবন চলে গেলেও আকাশ ভাইয়ের ব্যাপারে তোরা কোনো কিছু জানতে পারবি না, বুঝতে পারছিস? তোরা মৃত্যুর জন্য তৈরি হয়ে নে। পারলে হাতের বাঁধন খুলে দেখ তোদের কি অবস্থা করি। আলী হাসান এবং তুহিন, তোরা দুজন মনে করেছিস ওদেরকে ধরে আনলেই আমি এখানে চলে আসব? এমনিতেও আমি তোদের সঙ্গে দেখা করতে চলে আসতাম। তোদের জন্য একটা গিফট রয়েছে। আর তখনই প্রিন্সিপালকে আকাশ ভিতরে নিয়ে আসলো। আর প্রিন্সিপালকে দেখে ওরা অবাক হয়ে গেছে। আর তখন তুহিন কোনো কথা ছাড়াই প্রিন্সিপালকে নিজেই গুলি করে দিল। আর তখন বলতে লাগলো, তুই কি ভেবেছিলি প্রিন্সিপালকে দিয়ে আমাকে ব্ল্যাকমেল করে ওদের সবাইকে উদ্ধার করে এখান থেকে নিয়ে যাবি? এটা কখনোই হচ্ছে না। যাকে দিয়ে ব্ল্যাকমেল করাবি তাকে আমি নিজের হাতেই মেরে ফেললাম। কে আছিস? আকাশকে একটু আদর যত্ন করে দে তো। ও জানে না ও কার ডেরায় এসেছে, আর কার ডেরায় এসে এত কিছু করছে। আর তখনই কয়েকজন এসে আকাশকে মারতে লাগলো। আর আকাশ কোনো কিছুই করছে না, কারণ আকাশ খুব ভালো করেই জানে আকাশ যদি এখন সবাইকে মারতে যায় তাহলে ওরা সাদিয়ার কোনো ক্ষতি করতে পারে। আর এদিকে সাদিয়া তখন বলতে লাগলো,
প্লিজ তুমি আমার জন্য এভাবে নিজেকে ওদের সামনে মাথা নত করবে না। তুমি সেই আকাশ যে আকাশের বুকের প্রতিশোধের আগুন জ্বলছে। তোমার উপর পুরো দেশের মানুষ তাকিয়ে আছে। ওরা বেঁচে থাকলে দেশটার মধ্যে মানুষ একটাও শান্তিতে বাঁচতে পারবে না। আর এদিকে আকাশকে মারতে মারতে মুখ দিয়ে রক্ত বের করে ফেলেছে, তবুও আকাশের মুখ দিয়ে একটু শব্দ বের করতে পারল না। আকাশ হেসেই যাচ্ছে, আর এদিকে আলী হাসান অবাক হয়ে আকাশের দিকেই তাকিয়ে আছে। আর তখন আকাশ তাদেরকে বলতে লাগলো, তুই কি মনে করেছিস 10 বছর জেল খেটে আমি এমনি এমনি বের হয়ে গেছি? হ্যাঁ, আমার মধ্যে পদার্থ বলতে কোনো কিছু নেই। যদি এতই নরম থাকতাম তাহলে এত বড় আন্ডারওয়ার্ল্ড আমার কথায় চলতো না, দেশের বিভিন্ন মাফিয়ারা আমার কথায় চলতো না। বুঝতে পারলি? আর তখনই আকাশ রাকিবকে বলল চারিদিক থেকে গুলি করার জন্য মাইক্রোফোনে। আর মাইক্রোফোনে রাকিব আকাশের অর্ডার পাওয়ার পরে চারিদিক থেকে গুলি করতে বলল সবাইকে। আর সবাই রাকিবের কথা শুনে গুলি করতে শুরু করলো। আর এদিকে আকাশ সাদিয়া এবং কমিশনারকে মুক্ত করে দেয়। আর কমিশনার মুক্ত হবার পরে সেও গুলি করতে থাকে। আর এভাবে প্রায় 10 মিনিট কোলাকুলি হতে লাগলো। আর আলী হাসান এবং তুহিনের লোকজন সবাই মারা গেল, কিন্তু তুহিন এদিকে পালিয়ে যাচ্ছিল সাথে আলী হাসান। আলী হাসান এদিকে হেলিকপ্টারে ওঠার জন্য বাগান বাড়ি থেকে বের হয়ে চলে আসলো। আর উপরে হেলিকপ্টার রয়েছে, হেলিকপ্টার থেকে রশি ফেলে দেওয়া হয়েছে। আর যখনই ধরতে যাবে তখনই আকাশ পায়ের মধ্যে গুলি করলো। আর একটা সেকেন্ড দেরি হলেই ও হেলিকপ্টারে করে চলে যেত। আর সঙ্গে সঙ্গে আলী হাসান পড়ে যায়। আর এদিকে তুহিনকে গুলি করে মেরে ফেলা হয়েছে। আর আলী হাসানকে ধরার পরে আলী হাসান আকাশকে বলতে লাগলো, আমাকে ক্ষমা করে দে আকাশ। আমি জানি আমি অনেক অনেক বড় বড় ভুল করেছি। আমি মানুষের সঙ্গে খারাপ কাজ করেছি, তবুও আমি তোর কাছে ক্ষমা চাইছি। আমাকে ক্ষমা করে দে। কুত্তার বাচ্চা, তোকে তো ক্ষমা করার কোনো মানেই হয় না। তুই আর তোর পার্টনার তুহিন মিলে তোরা ছোট ছোট বাচ্চাদের কাউকে ক্ষমা করিসনি। হয়তো বাচ্চারা এভাবেই তোদের কাছে কান্না করে মিনতি করত, কিন্তু তুই তাদেরকে একটুও মায়া করিসনি। আর এখানে তোকে মায়া করব আমি? হ্যাঁ, কোন হিসাবে? আমি তোর সঙ্গে কাজ করতে চাই। আমি আর তুই এই দেশটাকে আবারও আগের মতো করে তুলবো। আমি যত পাপ করেছি সব কিছু মুছে ফেলবো। আমার যত টাকা পয়সা আছে সব এই গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিব। আমি এখন থেকে ভালোভাবে চলাফেরা করব। আমি আমার জীবন ভিক্ষা চাইছি তোর কাছে। তোকে জীবন ভিক্ষা দিলে আমারই পাপ হবে, কারণ তুই একটা জঘন্য মানুষ, আর জঘন্য মানুষের কখনো বেঁচে থাকার অধিকার থাকে না। আর এই কথা বলা মাত্রই আকাশ আলী হাসানকে গুলি করে দিল। আর পরপর অনেকগুলো গুলি করে দেওয়ার পরে আলী হাসান সেখানে ছটফট করতে করতে মারা গেল। আর এদিকে সাদিয়া এসে ধরে শক্ত করে আকাশকে জড়িয়ে ধরলো। আর জড়িয়ে ধরে তখন গালের চুমো এঁকে দিল। আর তখনই সাদিয়া খেয়াল করলো আকাশের হাতের মধ্যে গুলি লেগে বের হয়ে গেছে। আর সেখান থেকে টপ টপ করে রক্ত পড়ছে। সাদিয়া তাড়াতাড়ি করে তার ওড়না ছিঁড়ে সেখানে ব্যান্ডেজ করে দিল। আর তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে আসলো। আর তখন আকাশ বলতে লাগলো, আরে তুমি আমার কথাটা তো শুনবে। এখানে আমার কোনো কিছুই হয়নি। এসব সামান্য ব্যথা যদি সহ্য করতে না পারে তাহলে কি হবে বলো? এসবের থেকেও অনেক বড় বড় ব্যথা আমার সহ্য করতে হয়েছে ট্রেনিং এর সময়। বুঝতে পারছো? চুপ, একটা কথাও বলবে না। আজকে থেকে সব কিছু ভুলে যাবেন। আজকে থেকে আমি যেভাবে বলবো ঠিক তুমি সেভাবেই চলবে। আমার কথার ওপর কোনো কথা বলবে না। ডাক্তার সাহেব, আপনি সঠিক বলেছেন তো? ওনার কোনো কিছু হবে না তো? ওনার হাতে গুলি লেগে বের হয়ে গেছে, তার জন্য তেমন একটা বিপদের আশঙ্কা নেই। এখন শুধু বাসায় রেস্টে থাকলে এই কয়েকদিন পরে এমনিতেই ঘা শুকিয়ে যাবে। আর